আজকে থেকে এসএসসি ফিজিক্সের শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর উপর ক্রমান্বয়ে ভিডিও আপলোড দেওয়া শুরু করব। তাহলে আমি আশা করি আমার ভিডিওগুলো যদি তোমরা ক্রমান্বয়ে দেখো, হয়তো তোমাদের বাইরে আর টিচারের কাছে পড়া নাও লাগতে পারে, যেহেতু করোনার সময় এখন বাইরে যাওয়াটা অনেক টাফ। ওকে, তাহলে আমি প্রথম পর্বটা আপলোড করতেছি কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের উপর। হ্যাঁ, এখানে আমি মেনলি গাণিতিক সমস্যাটা দিচ্ছি, কাজের গাণিতিক সমস্যাগুলো, বিভব শক্তির গাণিতিক সমস্যা এবং গতিশক্তির গাণিতিক সমস্যাগুলো নিয়ে মেনলি এই ভিডিওটা আপলোড করব। তো শুরু করি। দেখো, তাহলে প্রথম সূত্র দেখো, কাজ সমান আমরা কি জানি, বল ইন্টু সরণ বা ডাব্লিউ সমান এফএস। ওকে, দ্বিতীয় সূত্র বিভব শক্তির সূত্র কি, বিভব শক্তিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি। ওকে, এটা সূত্র হচ্ছে mgh। ওকে, বস্তুর ভর, অবিকর্ষ ত্বরণ আর বস্তু ভূমি থেকে কত উচ্চতায় আছে এই তিনটা গুণ করে দিলেই বস্তুর কি পেয়ে যাবা, বিভব শক্তি পেয়ে যাবা। গতিশক্তির সূত্রটা আমরা কি জানি, ইকে সমান হাফ এম বি স্কোয়ার। ওকে, এই গতিশক্তির ক্ষেত্রে এই যে ভিটা আছে না, এটা মনে রাখবা, যে মুহূর্তে তুমি গতিশক্তি বাহির করতেছো ওই মুহূর্তের বেগ। ইকে সমান হাফ এম বি স্কোয়ার, এই বিটা হবে যেই মুহূর্তে বস্তুর গতিশক্তি বাইর করতেছে, যে বিন্দুতে বা যত সেকেন্ড পরে বা যেই মুহূর্তে, ওই মুহূর্তে বস্তুর বেগটা হবে এই বিটা। ওকে, তারপরে আমরা কি জানি, দ্বিতীয় আর তৃতীয় অধ্যায়ের কিছু সূত্র আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক করতে কাজে লাগবে। একটা কমন সূত্র আমরা সবাই জানি, এফ ইকুয়াল টু কত, এম এ, মানে বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। তারপরে দ্বিতীয় অধ্যায়ের গতির কিছু সূত্র আমরা শিখছি, তাই না? বি ইকুয়াল টু কত, ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস। আরেকটা সূত্র আমরা সবাই জানি, এটা সূত্র এমনি মনে থাকে, তাই না? সূত্র হিসেবে মনে রাখার দরকার নাই। ভরবেগ সমান কি, এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, এম ইন্টু বি, মানে ভর ইন্টু বেগের গুণফলকে আমরা ভরবেগ বলি। আর যে কোনো বস্তুর ওজন কেমনে বাইর করি, এফ সমান এমজি, অর্থাৎ যে কোনো বস্তুর ভরকে অবিকর্ষ ত্বরণ দ্বারা গুণ করে দিলেই তুমি বস্তুর কি পেয়ে যাবা, ওজন পেয়ে যাবা। তাইলে এই সূত্রগুলো কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক করতে আমার কাজে লাগবে। এফ ইকুয়াল টু এম এ, গতির যে তিনটা সূত্র আছে, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস। এখানে তো আমরা সবাই জানি এই ভিটা হচ্ছে শেষ বেগ, ইউটা হচ্ছে কি আদি বেগ, টি সময়, এটা কি হচ্ছে ত্বরণ, তাই না? এসটা হচ্ছে কি সরণ, অতিক্রান্ত দূরত্ব। ওকে, আর ভরবেগ মানে কি, ভর আর বেগের গুণফল, অর্থাৎ পি সমান এম বি, আর বস্তুর ওজন হচ্ছে এম জি। ভরকে অবিকর্ষ ত্বরণ দ্বারা তুমি কি করে দাও, গুণ করে দাও। তাহলে তিনটা মেইন সূত্র, কাজ বের করতে পারবো বল ইন্টু সরণের গুণফল দ্বারা। বিভব শক্তি সমান হবে এম জি এইচ, এম মানে বস্তুর ভর, জি মানে অবিকর্ষজ ত্বরণ, এইচ মানে হলো বস্তু ভূমি থেকে কত উচ্চতায় আছে। বিভব শক্তির ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবা, আমরা দুনিয়ার কিচ্ছু বুঝবো না, আমরা দেখবো খালি বস্তু ভূমি থেকে কত উচ্চতায় আছে। এই এইচ, আমার তো এম জানি বস্তুর ভর, জি জানি অবিকর্ষ ত্বরণ, এইচটা কি বস্তু ভূমি থেকে কত উচ্চতায় আছে, আমার কিচ্ছু জানার দরকার না, আমি দেখবো বস্তু কতটুকু উচ্চতায় আছে, তাহলে আমি বিভব শক্তি বের করে ফেলতে পারবো। আর গতিশক্তি ইকে সমান হাফ এম বি স্কয়ার, এখানে বিটা হবে শেষ বেগ, একই যে মুহূর্তে গতিশক্তি বাইর করবা ওই মুহূর্তের বেগ। ওকে, এখন আসো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যদি তোমাকে বিভব শক্তি এবং গতিশক্তি বের করতে বলে, আমি একটা সিস্টেম দাঁড় করাইছি, এই সিস্টেমে করলে তুমি যে কোনো পড়ন্ত বা নিক্ষিপ্ত বস্তুর গতিশক্তি এবং বিভব শক্তি বের করতে পারবা। তাহলে একটা সিস্টেমে শেখা ভালো, তাই না? একটা সিস্টেমে যদি আমার সব অঙ্ক হয়ে যায়। ওকে, তাইলে পড়ন্ত বস্তুটা কি, ধরো এই যে এম ভরের বস্তুটাকে আমি একটা নির্দিষ্ট উচ্চতা থেকে নিচে ফালাচ্ছি, তাই না? এটাই হলো পড়ন্ত বস্তু, কোনো বস্তুকে উপর থেকে ফালাইলে। তো পড়ন্ত বস্তু আমি কিন্তু উপর থেকে স্থির অবস্থা থেকে ফালাই, তাই না? তাহলে সবসময় মনে রাখবা তার আদিবেগ ইউ সমান কত হবে, জিরো হবে, অর্থাৎ পড়ন্ত বস্তুর আদিবেগ সবসময় জিরো। এখন তোমাকে বললো এই যে বি বিন্দুতে কি বাইর করতে, বস্তুর বিভব শক্তি বাইর করো আর গতিশক্তি বাইর করো। তাহলে বি বিন্দুতে তুমি চিন্তা করো, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি, অবিকর্ষ ত্বরণ কি পজিটিভ, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে জি এর মান পজিটিভ। ওকে, তাইলে তুমি বি বিন্দুতে বিভব শক্তি কত হবে, সূত্র একটাই, এম জি এইচ। তো এই এইচটা হবে বস্তু ভূমি থেকে কত উচ্চতায় আছে, তাহলে বি বিন্দুতে বিভব শক্তি পেয়ে যাবা, এই এইচটা তোমাকে বের করতে হবে। আর গতিশক্তির সূত্র কি, হাফ এম পি স্কোয়ার। তাইলে যেহেতু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে জি প্লাস, এই বি স্কোয়ারের জায়গায় আমরা এটা লিখতে পারি না, ইউ স্কোয়ার প্লাস টুয়াইস জি এস, কারণ আমরা কি জানি, এটা তো নর্মাল সরলরৈখিক গতির ক্ষেত্রে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস। আর পড়ন্ত বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণটা হয়ে যায় এ কি হয়ে যায়, জিতে কনভার্ট হয়ে যায়, অবিকর্ষ ত্বরণ হয়ে যায়। তাইলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যেহেতু জি পজিটিভ, তাই এই মাঝখানের সাইনটা প্লাস হবে। তাহলে বি স্কোয়ার সমান কত লিখতে পারি আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টুয়াইস জি এস।
ওকে, তাহলে এই যে দেখো বি স্কোয়ারের জায়গায় আমরা ডিরেক্ট বসায় দিবা তোমার অঙ্কেও, হাফ এম ইউ স্কোয়ার প্লাস টুয়াইস জিএস। ওকে, এখানে এসটা কেন বললাম, এইচটা বললাম না, এখানে এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবে, এটাই সবাই ভুল করে। এখানে আমি যেহেতু বিভব শক্তি আর গতিশক্তি বের করতেছি, বিভব শক্তি কি, বস্তু ভূমি থেকে কত উচ্চতায় আছে, আর গতিশক্তি হইল গিয়ে এই যে পরন্ত বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, সে এই জায়গা থেকে কোথায় আসছে, এই জায়গা, এইটা হবে এস। তাহলে গতিশক্তি বের করার সময় আমরা উপরের অংশটুকু নিব, সে কতটুক দূরত্ব অতিক্রম করছে অর্থাৎ এস, আর বিভব শক্তি বের করার সময় দেখবো ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে। ওকে, তাই এই কারণে আমি কিন্তু এখানে এস দিছি, আর এটা হবে এইচ, এটা হবে কত এস। তাহলে দেখো বিভব শক্তি তো আমরা দেখবো ভূমি থেকে কত উচ্চতায় আছে, এম জি এইচ ডিরেক্ট বের হয়ে যাবে। গতিশক্তি হাফ এম বি স্কোয়ার, বি এর মানটা নর্মালি দেয়া থাকে না, তাহলে বি স্কোয়ারের সূত্রটা আমরা ডিরেক্ট বসায় দিব, ইউ স্কোয়ার প্লাস টুয়াইস জি এস, অর্থাৎ বি স্কোয়ারের মানটা বসায় দিচ্ছি ইউ স্কোয়ার প্লাস টুয়াইস জি এস। কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে এস আর এইচ আলাদা, এটা অবশ্যই মনে রাখবা, এস আলাদা আর এইচ কি আলাদা, সমান না, দুইটা দুই টাইপের। ওকে, এইটা গেল। তাহলে এখন একটা জিনিস চিন্তা করো, পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ জিরো না, তাহলে ইউ এর মান জিরো, তাহলে হাফ এম ইন্টু টুয়াইস জিএস, এই টুয়ে টুয়ে কাটা গেলে দেখবে এম জিএস থাকবে, তাই না? তাইলে পরন্ত বস্তুর ক্ষেত্রে বিভব শক্তি হবে এম জি এইচ, আর গতিশক্তি হবে কত, এম জি এস, এটা দ্বারা গুণ করে দিলেই হবে। তাহলে তুমি বিভব শক্তিও পেয়ে যাবে, গতিশক্তিও পেয়ে যাবে। কখনো যদি এই দূরত্বটা অতিক্রান্ত দূরত্ব দেয়া না থাকে এস, তাহলে তোমাকে এই সূত্র দ্বারা বের করে নিবে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ওকে, তাহলে আমি আবার একটু গোথ্রু করি, ইপি এর মান হবে এম জি এইচ, আর ইকে এর মান এখান থেকে আস্তে আস্তে এটাই চলে আসবে ডিরেক্টলি কে এম জি এস। তাহলে এস আর এইচ নর্মালি দেয়া থাকবে, যদি এস এর মান না দেয়া থাকে, সময় দেয়া থাকে একে, হ্যাঁ, যে বললো 3 সেকেন্ড পরে তার গতিশক্তি বিভব শক্তি কত, তাহলে আগে এসটা বের করে নিবে এই যে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার সূত্র দ্বারা, এখান থেকে এস বসায় দিলেই আনসারটা চলে আসবে। এটা হলো পরন্ত বস্তুর ক্ষেত্রে। এখন আসো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সেম কনফিগার, জি এর মান শুধু হবে মাইনাস, তাই না? গতিশক্তি আগের মতোই হবে, ইপি ইকুয়াল টু কত, এম জি এইচ। নিক্ষিপ্ত বস্তু মানে বুঝছো তো, একটা বস্তুকে ভূমি থেকে যদি একটা নির্দিষ্ট বেগে উপরের দিকে মারি। ওকে, তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মনে রাখবা দুইটাই এইচ হবে, কারণ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি, বস্তু যতটুক অতিক্রম করবে ততটুক উচ্চতায় উঠবে। দেখো, অর্থাৎ এখানে এস আর আনার দরকার নাই, দুই ক্ষেত্রেই আমরা কি ইউজ করব, এইচ। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে দুই ক্ষেত্রেই আমরা এইচ ইউজ করব, কারণ বস্তু ভূমি থেকে যত উপরে উঠবে অতিক্রান্ত দূরত্বটাই সেইটাই একই। পরন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু এইচ আর এস আলাদা, এটা জিনিস মনে রাখবা। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে একই, সো একটা ইউজ করলেই হবে। তাহলে ইপি এর মান হবে এম জি এইচ, আর গতিশক্তি সেম আগের মতো হাফ এম বি স্কোয়ার। এখানে বি স্কোয়ারের ক্ষেত্রে দেখো আমি বসাই দিয়েছি ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস জি এইচ, কারণ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জি এর মান নেগেটিভ, এই যে বসাই দিছি ডিরেক্ট। এইখানে যদি এখন তুমি মান বসায় দাও এইচ এর মান, এই ক্ষেত্রে দুইটা একই কিন্তু, আর এখানে এইচ এর মান বসায় দিলে দেখো তুমি গতিশক্তি এবং বিভব শক্তি খুব সহজে পেয়ে যাবে। আর আবার আগের মতোই যদি এইচ না দেয়া থাকে, সময় দেয়া থাকে, তাহলে এইচটা বের করে না ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার সূত্র দ্বারা। ওকে, তাহলে আমি এখানে কিছু জানা জরুরি দিছি, এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবে। পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি, আদিবেগ জিরো। তারপর অনেক সময় তোমার বেগটা কি দেয়া থাকে, কিলোমিটার পার আওয়ারে দেয়া থাকে, তাহলে 1 কিলোমিটার পার আওয়ার সমান 5/18 মিটার পার সেকেন্ড, অর্থাৎ যে কোনো কিলোমিটার পার আওয়ার মানকে যদি তুমি 5/18 দ্বারা গুণ করে দাও, ওই জিনিসটা কোথায় চলে যাবে, মিটার পার সেকেন্ডে চলে যাবে। সাপোজ ধরো দেয়া আছে 10 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমার কিসে নিতে হবে, মিটার পার সেকেন্ডে নিতে হয় এসআই ইউনিটে, তাই না? তাইলে এটাকে তুমি জাস্ট কি করো, 5/18 দ্বারা গুণ করে দাও, তাহলে এই জিনিসটা কোথায় চলে যাবে, মিটার পার সেকেন্ডে চলে যাবে। আরও কিছু সহজ ট্রিক্স, 1 লিটার পানির ভর কত, 1 কেজি, এটা সবসময় মনে রাখবে, এটা ক্লাস 8এও পাইছে তোমাদের। তারপরে এই যে বি ইকুয়াল টু এস বাই টি, এই সূত্র কখন ব্যবহার করব, আমরা জানি কি, বেগ সমান কি, দূরত্ব বাই সময় বা সরণ বাই সময়। কোথাও যদি বলে দেয়া কি বস্তু 10 সেকেন্ডে 100 মিটার গেছে, এখানে কিন্তু আমি এই সূত্রগুলো ইউজ করবো না, কারণ এখানে বলা আছে কি মোট অতিক্রান্ত দূরত্ব আর মোট সময় যদি দেয়া থাকে, তাহলে আমরা ডিরেক্ট বেগটা এই সূত্র দ্বারা বের করে ফেলতে পারবো। বি ইকুয়াল টু কত, এস বাই টি, ওই যে সংজ্ঞানুসারে বেগ সমান কি, সরণ বাই সময়। তাহলে এইরকম যদি তরণ দিয়ে মান না দেয়া থাকে, ডিরেক্ট বলে একটা বস্তু ধরো 100 মিটার গেছে 10 সেকেন্ডে, তাহলে তুমি তার বেগ বের করতে পারবে না দূরত্ব বাই সময় দ্বারা। তাহলে এই সূত্রটা যখন ডিরেক্ট এরকম বলে যদি মোট দূরত্ব আর মোট সময় দেয়া থাকে, তাহলে আমরা ডিরেক্ট বেগ বের করবো এস বাই টি সূত্র দ্বারা। তারপরে দেখো জি এর মান কত,
দেয়া থাক না দেয়া থাক 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাইলে এখন আসো 6 নাম্বারটা, কৃতকাজ সমান আমি এখানে লিখছি বিভব শক্তি বা ডাব্লিউ সমান mgh। এখানে দেখো যে কোনো বস্তুকে তুমি যদি এই যে ধরো এই বস্তুটাকে আমি কি করছি এই উচ্চতায় তুলছি, তাহলে আমাকে একটা কাজ করতে হচ্ছে না, সেই কাজটাই বস্তুর মধ্যে বিভব শক্তি হিসাবে জমা হবে। তাহলে কোনো বস্তুকে যদি একটা নির্দিষ্ট উচ্চতায় তুলো, বলে যদি বস্তুর কৃত কাজ কি, তাহলে ওই বস্তুর বিভব শক্তিটা বের করে ফেলো। এই বস্তুর মধ্যে যে শক্তি জমা হবে আর কৃতকাজ দুইটা পরস্পর কি সমান। অর্থাৎ কোথাও যদি তোমাকে কোনো বস্তুর কৃতকাজ বের করতে বলে তাহলে তুমি ওই বস্তুর বিভব শক্তি বের করে ফেলো, আনসার চলে আসবে। তারপরে আমরা জানি ওজন বা বলের একক কি নিউটন। ওজন বা বল কিন্তু একই জিনিস, তাই না? F = mg, তাহলে তার একক কি হবে? নিউটন হবে। চলো আমরা অঙ্ক শুরু করি। অঙ্ক করতে গেলে তোমাদের আরো অনেক অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে। 1 নম্বর অঙ্কটা দেখো, একটা বস্তুর ভর 6 কেজি, একে ভূপৃষ্ঠ হতে 20 মিটার উচ্চতায় তুললে বিভব শক্তি কত হবে? তাহলে আমি ফিজিক্সের অঙ্ক করাইছি আগের লেকচারগুলো, তোমরা যদি দেখে থাকো আমি বলছি সবার আগে ধুম করে তুমি সূত্রটা লিখে ফেলো। তাহলে আমরা জানি বিভব শক্তি বের করতে বলছে না, বিভব শক্তির সূত্র সমান আমরা কি জানি? mgh, তাই না? এখন দেখো এখানে দেয়া আছে বস্তুর ভর কত দেয়া আছে, দেখো তো 6 কেজি দেয়া আছে, তাই না? ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় তুলতে বলছে, তাহলে উচ্চতা h সমান কত দেয়া আছে? 20 মিটার। আমাকে বলছে তার বিভব শক্তি। তাহলে জি এর মান আমি কি বলছিলাম? দেয়া থাক না দেয়া থাক, জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে মানটা বসায় দাও, এম এর মান কত? 6 ইন্টু জি এর মান 9.8 ইন্টু 20। এটা হিসাব করে দেখবা যত জুল আসে এটা হবে তোমার আনসার। অর্থাৎ 6 কেজি বরের বস্তুকে 20 মিটার উচ্চতায় তুললে তোমাকে তার মধ্যে এত জুল বিভব শক্তি জমা হবে। ওকে, এখন আসো 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা কি বলছে? 40 কেজি বরের বালক সিঁড়ি দিয়ে ছাদে ওঠে। সিঁড়িতে ধাপের সংখ্যা 20টা এবং প্রতিটা ধাপের উচ্চতা 20 সেন্টিমিটার। এমন হয় না সে 20টা সিঁড়ি ডিঙ্গায় ছাদে উঠছে এবং প্রতিটা সিঁড়ির উচ্চতা 20 সেন্টিমিটার, আর বালকের ভর কত? 40 কেজি। আমাকে ক নাম্বার কি বলছে? ওই বালকের ওজন। তাহলে বালকের ওজন, অনেকে এটাকে ডাব্লিউ দ্বারাও প্রকাশ করে, এফ দ্বারাও প্রকাশ করে, কোনো অসুবিধা নেই। আমরা বলছিলাম ওজন বের করতে হইলে ওজনের সূত্রটা কি? mg, অর্থাৎ ভরকে তুমি অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ করে দাও। তাহলে এখানে দেখো বালকের ভর দেয়া আছে কত? 40, আর অভিকর্ষ ত্বরণ কি বলছি? তার মান আমরা সবাই জানি 9.8। এটা গুণ করে দেখবো আসবে 392 নিউটন, অর্থাৎ বালকের ওজন হলো 392 নিউটন। এখন বলছে বালকটি মোট কত উচ্চতায় উঠে, সে টোটাল কতটুকু উপরে উঠছে, মানে এইচ এর মানটা বের করতে বলছে এখানে। ওকে, এই অঙ্কটা আসলে ধাপে ধাপে দেয়া কি, যাতে তুমি বিভব শক্তির অঙ্কতে এক্সপার্ট হয়ে যাও। এটা যদি বুঝো তাহলে তুমি বিভব শক্তির অঙ্কের এক্সপার্ট হয়ে যাবে আর কি। তাহলে বালকটি মোট কত উচ্চতায় উঠে? এখানে বলা আছে সিঁড়িতে ধাপের সংখ্যা 20টা এবং প্রতিটা ধাপের উচ্চতা কত? 20 সেন্টিমিটার। সিঁড়িগুলো এরকম না, এরকম সিঁড়ি আছে কয়টা? 20টা, এবং এক একটার উচ্চতা 20 সেন্টিমিটার। তাহলে 20টা সিঁড়ির উচ্চতা কত হবে? 20 ইন্টু 20 সেন্টিমিটার। সে 20টা ধাপ উঠছে, প্রতিটা ধাপের উচ্চতা 20 সেন্টিমিটার। তাহলে একটা ধাপের উচ্চতা যদি 20 সেন্টিমিটার হয়, 20টা ধাপের উচ্চতা কত? 20 ইন্টু 20 সেন্টিমিটার। তাহলে সে আসলে এতটুকু উচ্চতায় উঠছে। তাহলে 20 ইন্টু 20 সেন্টিমিটার মানে কত? 400 সেন্টিমিটার। আমরা নর্মালি সেন্টিমিটারকে কোথায় নিয়ে যাই? মিটারে নিয়ে যাই। সেন্টিমিটার থেকে মিটারে যাইতে হলে কি করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে। এই যে দেখো, তাইলে বালকটা টোটাল কত উচ্চতায় উঠছে? 4 মিটার উচ্চতায় উঠছে। তারপরে আসো ছোট গ, ছাদে উঠতে সে কত কাজ করলো, তাই না? আমি কি বলছিলাম? সেই যে দেখো 4 মিটার উচ্চতায় উঠছে না 40 কেজি বরের বালকটা, আমি বলছি উঠতে সে যত কাজ করবে ওই কাজটাই বস্তুর মধ্যেই বিভব শক্তি হিসাবে জমা হবে। তাহলে এত কিছু বোঝার দরকার নেই। তোমাকে যদি বলে সে কত কাজ করলো বা কৃত কাজ, ছাদে উঠতে বালকের কৃত কাজ বা কত কাজ করলো, আমরা ডিরেক্ট বিভব শক্তি বের করে ফেলবো। ইপি সমান আমরা কি জানি? mgh। এম মানে কি? বালকের ভর 40, জি এর মান আমরা সবাই জানি 9.8, এইচ সে 20টা সিঁড়ি 20 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট উঠছে। তাহলে উচ্চতা কত? এই যে আমি এখানে বের করে রাখছি কত, খ নাম্বারে অলরেডি বের করা আছে 4 মিটার, বসায় দাও এখানে। তাহলে হিসাব করে দেখবা এটা আসবে 1568 জুল।
আশা করি এটা পারবা। এখন তোমরা এই অঙ্কটা দেখো, একজন ক্রিকেট বলারের পরপর দুটি বলের গতিবেগ যথাক্রমে, মানে একজন বলার বল করতেছে, তার পরপর দুইটা বলের গতিবেগ দেয়া আছে 150 কিলোমিটার পার আওয়ার এবং 154 কিলোমিটার পার আওয়ার। সে দুইটা বল করছে, একটা বলের বেগ আছে 150 কিলোমিটার পার আওয়ার, আরেকটার হলো 154। বলছে বলের উভয় গতিবেগের ক্ষেত্রে গতিশক্তি এবং ভরবেগের অনুপাতে কি হবে, কি ব্যাখ্যা করো, তাই না? তাহলে দেখো তো, এখানে আমি দুইটা বলকে আলাদা আলাদা করে ফেলতেছি। এটা হলো প্রথম বল, এটা হলো কি দ্বিতীয় বলের ক্ষেত্রে, তাই না? তো প্রথম বলের বেগটা কত হবে বলো তো? ধরে নিলাম v1, তাই না? v1 এর মানটা কত হবে? আমার এখানে দেয়া আছে 150 কিলোমিটার পার আওয়ার। আমি আগেই দেখাইছি কিলোমিটার পার আওয়ারকে তোমার মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে কি করতে হবে? তুমি জাস্ট 5/18 দ্বারা গুণ করে দাও, তাহলে এই জিনিসটা চলে যাবে মিটার পার সেকেন্ড। হিসাব করে দেখবা এটা আসবে 41.67 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় বলের বেগটা কত বলো তো? v2 এর মান 154 না? এটাকে তুমি কি করো? সেম 5/18 দ্বারা গুণ করো, তাহলে জিনিসটা কোথায় চলে যাবে? মিটার পার সেকেন্ডে চলে যাবে। ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখবা এটা আসবে 42.78 মিটার পার সেকেন্ড। তাহলে আমি দেখলাম প্রথম বলের বেগ 41.67 মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয় বলের বেগ দেয়া আছে এত। আমাকে বলছে উভয় বলের ক্ষেত্রে গতিশক্তি আর ভরবেগের অনুপাত একই হবে কি? তাহলে আমি প্রথম বলের গতিশক্তি বাই ভরবেগের অনুপাতটা বের করি, দ্বিতীয় বলের ক্ষেত্রেও গতিশক্তি বাই ভরবেগের অনুপাতটা বের করি, দেখি সমান কিনা। তাহলে প্রথম বলের ক্ষেত্রে তার এই যে দেখো অনুপাত বের করে ফেলতেছে। অনুপাত মানে কিন্তু নিচে নিচে ভাগ। গতিশক্তি বাই কত বলছে? কোনটা উপরে রাখতে বলছে? গতিশক্তি বাই ভরবেগ। গতিশক্তি ও ভরবেগ যেটা শুরুতে থাকবে এটা উপরে থাকবে, পরেরটা নিচে। তাহলে গতিশক্তি আর ভরবেগের অনুপাত। তাহলে গতিশক্তির সূত্রটা আমরা কি জানি? হাফ এম। ওকে, যেহেতু ক্রিকেট বলারের পরপর দুটি বল, একই বল না, একই বল দিয়ে পরপর দুইটা বল করতে হলে নর্মালি সে বল চেঞ্জ করে না। যেহেতু এখানে ইনডাইরেক্টলি বলছে যে একই বল দিয়েই সে পরপর দুইটা বল করছে। চিন্তা করে দেখো তো, পরপর দুইটা বল যদি একটা বলার করে, সে নর্মালি বল চেঞ্জ করে না। তাহলে দুইটা বলেরই কি ভরের মান কিন্তু একই হবে, শুধু ব্যাগটা চেঞ্জ হবে। হাফ এম v1 স্কোয়ার। গতিশক্তির সূত্র কি? হাফ এম v1 স্কোয়ার না, মানে হাফ এম v স্কোয়ার, যেহেতু এখানে বেগ v1 স্কোয়ার। আর ভরবেগ কি বলতো? ভর আর বেগ। তাহলে তার ভর এম, বেগ হইল v1। ওকে, এই যে দেখো এই এম এ কাটা যায়, এই v1 দুইটা থেকে একটা গেলে থাকবে একটা, বা এটা থাকবে শুধু v1/2। তোমরা বুঝছো? এই এম এ কি যাচ্ছে? এই যে কাটা যাচ্ছে, এম এ কাটা। আর এখানে v1 স্কোয়ার মানে কি? দুইটা v1, এই যে v1 ইন্টু v1/v1, এই যে একটা কাটা যাবে, একটা শুধু উপরে থাকবে, আর এই টুটো নিচে ভাগ হিসাবেই আছে। তাহলে এটা কত হবে? এই v1 এর মানটা কত হবে? 41.67/2। হিসাব করে দেখবে এটা আসবে 20.8 মিটার পার সেকেন্ড। অর্থাৎ প্রথম বলের গতিশক্তি আর ভরবেগের অনুপাত পাচ্ছি 20.8 মিটার পার সেকেন্ড। এখন সিমিলারলি দ্বিতীয় বলের ক্ষেত্রে এটা হিসাব করে ফেলি তো। গতিশক্তি বাই কত? ভরবেগ। এটা হলো দ্বিতীয় ক্ষেত্রে। হ্যাঁ, সিমিলারলি হাফ এম, ভর কিন্তু একই থাকবে। হ্যাঁ, আর v2 স্কোয়ার বাই এম v2 স্কোয়ার। ওকে, সরি এম v2 হবে, ভরবেগের মান হলে এম v2। তাইলে এখানেও সেম v2/2। এই v2 এর মান তো আমরা একটু আগেই পাইছি, কত বলো তো? 42.78 বাই কত? 2। হিসাব করে এটা দেখবা 21 পয়েন্ট কত আসবে? 4 মিটার পার সেকেন্ড। তাইলে দেখো প্রথম বলের গতিশক্তি আর ভরবেগের অনুপাত পাচ্ছি 20.8 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় বলের গতিশক্তি আর ভরবেগের অনুপাত পাচ্ছি 21.4 মিটার পার সেকেন্ড। তাহলে দুইটার অনুপাত কি একই হবে? একই না, এটা বলে দিবা। হ্যাঁ, এটা কিন্তু বোর্ডের অঙ্ক, এটা কিন্তু বোর্ডে আসছে একবার। হ্যাঁ, এখন আসো এটা 4 নম্বর অঙ্কটা। 100 মিটার দৌড় প্রতিযোগিতায় 60 কেজি বোর্ডের একজন দৌড়বিদ প্রথম হন। সে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় 60 কেজি বোর্ডের একজন লোক বা দৌড়বিদ প্রথম স্থান অধিকার করে। তিনি এতে সময় নেন 12.5 সেকেন্ড। দৌড়ের সময় তার গতিশক্তি কত ছিল? এখানে দেখো বইলাই দিছে বস্তুর মানে দৌড়বিদের মোট অতিক্রান্ত দূরত্ব কিন্তু 100 মিটার। এই 100 মিটার যাইতে তার টোটাল সময়টা দেয়া আছে কিন্তু কত? 12.5 সেকেন্ড, তাই না? তাহলে গতিশক্তি বের করতে হলে গতিশক্তি ইকে সমান আমরা কি জানি? হাফ এম
বি স্কোয়ার। এম এর মানটা কিন্তু দেয়া আছে হাফ ইন্টু এম এর মান কত 60। আমাকে কি এই বি এর মানটা বসাইতে হবে না? এম এর মান কিন্তু দেয়া আছে 60, তাহলে বি এর মানটা লাগবে। বি এর মানটা এখানে দেখো টরন অন্য কিছু দেয়া নেই, আদি বেগ কিচ্ছু দেয়া নেই। তাহলে এখানে দেয়া আছে মোট অতিক্রান্ত দূরত্ব আর মোট সময়। এইভাবে যদি দেয়া থাকে তাহলে মনে রাখবা আমরা বি ইকুয়াল টু S/T সূত্র ইউজ করব। এটা কিন্তু MCQ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, একটা অঙ্ক এখান থেকে থাকেই। তাহলে এস এর মান এখানে কত 100, টি এর মান কত 12.5, হিসাব করে দেখবে এটা আসবে 8 মিটার পার সেকেন্ড। তাহলে এটা 8 স্কোয়ার। ওকে, এখন তোমরা এটা হিসাব করে দেখবে ক্যালকুলেটর দিয়ে, এটার মান আসবে 1920 জুল। এটা হবে তোমার গতিশক্তির মান। ওকে, এখন তোমরা 5 নম্বর অঙ্কটা দেখো তো। 4000 কেজি ভরের একটি ট্রাক 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। 1000 কেজি ভরের একটা গাড়ি কত বেগে চললে এর গতিশক্তি ট্রাকের গতিশক্তির সমান হবে? এখানে একটা ট্রাকের ভর দেয়া আছে, বেগ দেয়া আছে, মানে ট্রাকের গতিশক্তি আমরা হিসাব করে ফেলতে পারবো। এখন বলছে যে অন্য একটা গাড়ির শুধু ভর দেয়া আছে, বলছে তার বেগ কত হইলে এই গাড়ির গতিশক্তিটা ট্রাকের গতিশক্তির সমান হবে। তাহলে আগে আমরা ট্রাকের গতিশক্তিটা বের করে ফেলি। দেখো তো ট্রাকের ক্ষেত্রে ট্রাকের গতিশক্তি বের করবো কেমনে? কে সমান আমরা কি জানি, হাফ এম বি স্কোয়ার। হাফ ট্রাকের ভর কত দেয়া আছে দেখো তো 4000 কেজি ইন্টু ট্রাকের বেগটা কিন্তু দেখো কিলোমিটার পার আওয়ারে দেয়া আছে, তাই না? তাহলে এটাকে অবশ্যই কিসে নিতে হবে? মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাইলে যেহেতু ট্রাকের বেগটা কত দেয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার, আমরা জানি কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে হইলে জাস্ট 5/18 দ্বারা গুণ করে দিলেই হবে। তাহলে এটা দেখো 15 মিটার পার সেকেন্ড এটা আসবে। তাইলে বেগের মান 15 বসায় দিলাম, 15 স্কোয়ার। এটা তোমরা হিসাব করে দেখবা, এটার মান আসবে 45,0000 জুল। তাহলে দেখো আমি ট্রাকের কি পেয়ে গেলাম, গতিশক্তি পেয়ে গেছি 4,50,000 জুল ট্রাকের গতিশক্তি পেয়ে গেছি। এখন আমাকে বলছে যে 1000 কেজি, বা এটা তুমি চিন্তা করো এইভাবে লিখবা গাড়ির ক্ষেত্রে, এটা কি গাড়ির ক্ষেত্রে। তো গাড়ির ক্ষেত্রে বলছে যে গাড়ির গতিশক্তি যদি আমরা লিখি কে সমান কত লিখতে পারি, হাফ এম বি স্কোয়ার, তাই না? বা এটাকে একটু সাজায় লিখলে, সাইড চেঞ্জ করতেছি, হাফ এম বি স্কোয়ার সমান কে। তাহলে বইলেই দিছে না গাড়ির গতিশক্তি কার সমান হবে, এই ট্রাকের। তাহলে এই ট্রাকের গতিশক্তির মানটা এখানে বসায় দিচ্ছি। দেখো মানে গাড়ির গতিশক্তি হবে কার সমান, ট্রাকের সমান। তাইলে বা বি স্কোয়ার সমান এই 2টা ওই সাইডে গুণ হবে, এম দ্বারা ভাগ হবে, 2 × 45,0000 বাই এই এম দ্বারা ভাগ হবে, তাই না? এই এম এর মান কত, গাড়ির এম এর মান কত বলো তো 1000 না? আমি একসাথে 1000 দ্বারা কি করে দিলাম, ভাগ করে দিলাম। তাহলে বি স্কোয়ার সমান যদি এটা হয় তাহলে শুধু বি সমান কত হবে, অতএব বি সমান √, এটা না 2 × 45, 1 2 3 4/1000। এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে করে দেখবা, এই ব্যাগের মান আসবে 30 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে দেখো তো 15 মিটার পার সেকেন্ড বেগে একটা ট্রাকের যে গতিশক্তি 4000 কেজি বড়ের ট্রাকের, হ্যাঁ, 30 মিটার পার সেকেন্ড বেগে 1000 কেজি গাড়ির গতিশক্তি সমান হবে। ওকে, এটা আমরা বের করে ফেললাম। এখন তোমরা এই 6 নম্বর অঙ্কটা দেখো তো। 6 নম্বর অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কনসেপ্ট বোঝার জন্য বা বেসিক বোঝার জন্য। ওকে, তাহলে আমি একই সাথে তোমাদের বেসিকটা বুঝাবো, একটু ভালো করে খেয়াল রাখো। হ্যাঁ, দেখো বলা আছে 10 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর, স্থির বস্তু মানে কি বুঝো তো, তার আদিবেগ কত 0, আর বস্তুর ভর দেয়া আছে 10 কেজি। 10 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল প্রয়োগ করা হলো। মানে 10 কেজি ভরের একটা দাঁড়ায় থাকা বা স্থির বস্তুর উপর 10 সেকেন্ড ব্যাপী আমি 10 নিউটন বল প্রয়োগ করছি। আমাকে প্রথমে কি বলছে, 10 সেকেন্ড পরে বস্তুর গতিশক্তি, মানে 10 সেকেন্ড পরে গতিশক্তি। তো গতিশক্তির সূত্রটা আমরা আগে লিখে ফেলি, এত চিন্তা ভাবনা না করে। কে সমান কত, হাফ এম বি স্কোয়ার। এই বিটা হবে কিন্তু কি 10 সেকেন্ড পরে বেগ, তাই না? কারণ আমাকে বলছে 10 সেকেন্ড পরে গতিশক্তি বাইর করতে, আর আমি জানি যে এই বেগটা হবে যেই মুহূর্তে গতিশক্তি ওই মুহূর্তের বেগ। তাহলে বি হবে 10 সেকেন্ড পরের বেগ। তাহলে 10 সেকেন্ড পরের বেগটা আমাকে লাগবে, তাই না? তাহলে এখানে দেখো 10 সেকেন্ড ব্যাপী কত নিউটন বল দেয়া আছে, 10 নিউটন। তাহলে আমরা একটা সূত্র সবাই জানি, এফ ইকুয়াল টু কত, এম এ। তাহলে এখান থেকে এ সমান কত হবে, এফ বাই এম।
এফ এর মানও দেয়া আছে কত 10, এম এর মানও দেয়া আছে 10, তাহলে এর মান আসবে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। একটু বুঝছো? তাহলে আমি এখানে যেহেতু বলের মান দেয়া আছে আর বস্তুর ভর দেয়া আছে, তাহলে বস্তু কি ত্বরণে চলছে সেটা পেয়ে গেলাম এ, তাই না? আবার আমরা কি জানি, ভি সমান কি জানি বলতো, ইউ প্লাস এটি। আদিবেগ 0 না, তাহলে 0, বস্তু স্থির অবস্থাতেই গেছে, তাহলে শুরুতে আদিবেগ 0, তাহলে বস্তু ত্বরণের মান আমি কত বাইর করছি 1 ইন্টু কত সেকেন্ড চলছে বলো তো, 10 সেকেন্ড না, মানে 10 সেকেন্ড পরে বেগটা বাইর করতেছে, তাহলে কত হবে 10 মিটার পার সেকেন্ড। এখন দেখো আমি প্রথমে কি করছি, এফ ইকুয়াল টু এম এ থেকে বস্তুর ত্বরণ বের করছি। ত্বরণ পাইলেই আমি কি করতে পারতাছি, যেহেতু আদিবেগ জানি সময় জানি, ত্বরণটা জানলেই বস্তুর 10 সেকেন্ড পরে বেগটা পেয়ে গেলাম। এখন আমি 10 সেকেন্ড পরে গতিশক্তি বের করতে পারবো, হাফ বস্তুর ভর দেয়া আছে 10 আর 10 সেকেন্ড পরে বেগ 10 মানে 10 স্কয়ার। এটা হিসাব করে দেখবা 500 জুল আসবে তোমার আনসার। ওকে, এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে দেখো, এটা আসবে 500 জুল। তাহলে 10 সেকেন্ড পরে বস্তুর গতিশক্তি কত পাচ্ছি, 500 জুল। কিন্তু আমাকে এখন এইখানে এসে একটু আটকায় দিল, বললো যে বিট সেকেন্ড পরে বস্তুর গতিশক্তি কত। তা আমি এখানে তো বললো 10 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল প্রয়োগ করছি, বিট সেকেন্ডের কোনো ডাটাই দেয় নাই আমাকে, কোনো ডাটা বলছে কিছু। তাহলে বিট সেকেন্ডের পরে গতিশক্তি আমি কেমনে বের করব? সূত্র আমার এটা ঠিক আছে, ইকে সমান কত, হাফ এম বি স্কোয়ার। এম তো জানি ঠিক আছে, বাট এই ভিটা হবে বিট সেকেন্ড পরের বেগ। কারণ একটা জিনিস তোমরা পড়ে আসছো তৃতীয় অধ্যায়ে, তাই না? তৃতীয় অধ্যায়ে একটা জিনিস পড়ে আসছো না, যে ধরো একটা বস্তু এ থেকে কোথায় আসছে, বিতে, এই সময় বস্তুর উপর তুমি কত নিউটন বল দিছো, 4 নিউটন, এই পুরো যাত্রাপথে এ থেকে বিতে আসা পর্যন্ত বস্তুর উপর তুমি 4 নিউটন বল প্রয়োগ করছো। এই বি বিন্দুতে আইসা বলছো বলটা সরায় নিছো। নিউটনের প্রথম সূত্র কি বলছে, বস্তুর উপর যদি বাহ্যিক বল ক্রিয়া না করে বা বল সরায় নাও, তাহলে বস্তু যে অবস্থায় আছে ওই অবস্থায় চলতে থাকবে, অর্থাৎ স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সমবেগে গতিশীল হবে। তাহলে তুমি চিন্তা করো, এ থেকে বিতে এই পুরো পড়তে তাকে আমি 4 নিউটন বল দিছি, বি বিন্দুতে আসার পরে বলটা সরায় নিছি। তাহলে তুমি এই বি বিন্দুতে বস্তুর একটা বেগ থাকবে না, এই বেগে বল যখনই সরাবা বস্তু এই বি সমবেগে পুরা পথে যাবে। ওকে, এই অঙ্কটার ক্ষেত্রে একটা চিন্তা করো, 10 কেজি বরের বস্তুর উপর আমি কিন্তু কত সেকেন্ড দিছি, বলটা 10 নিউটন বলটা 10 সেকেন্ড দিছি, তাই না? বলাই আছে 10 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল প্রয়োগ করছি, মানে 10 সেকেন্ড পরে এই বলটা আমি সরায় নিছি। তাহলে 10 সেকেন্ড পরে বস্তুর বেগ কত বাইর করছি, 10 না, এই 10 মিটার পার সেকেন্ড পরে বস্তু আজীবন চলতে থাকবে। যতক্ষণ পর্যন্ত বল দিছি অতক্ষণ পর্যন্ত বস্তুর বেগ বাড়বে কমবে। ওকে, এইখানে যখন বল সরায় নিছি, মনে রাখবা বস্তুর যেই মুহূর্তে বল সরাচ্ছি ওই মুহূর্তে যে বেগ ছিল, যেমন এখানে 10 সেকেন্ড পরে বল সরাচ্ছি না, 10 সেকেন্ড পরে বস্তুর বেগ 10 ছিল না, এই 10 সমবেগে বস্তুটা চলতেই থাকবে চলতেই থাকবে। তাহলে বস্তুর 10 সেকেন্ড পরেও বেগ হবে, গতিশক্তি হবে 500 জুল, যেহেতু বেগের মান সমান 10। বিট সেকেন্ড পরেও বস্তুর গতিশক্তি কত হবে, 500 জুলই হবে, কারণ ওই যে বস্তু সমবেগে যাচ্ছে। 50 সেকেন্ড পরেও 500 জুল হবে। ওকে, যদি না অন্য কোনো কিছু ইন্টারফেয়ার করে। 3 নম্বর বলছে যদি পুরো 20 সেকেন্ড বল প্রয়োগ করা হতো তবে বস্তুর গতিশক্তি, মানে আগে তো 10 সেকেন্ড করছিলাম, এখন আরেকটা কন্ডিশন বলছে যদি, কন্ডিশন দিয়ে বলতেছে ইফ, মানে 20 সেকেন্ডই বল কাজ করতেছে, তাহলে সেই ক্ষেত্রে ওই আগের মতো ত্বরণ কিন্তু একই থাকবে, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওই যে এক সূত্র দ্বারাই এফ এর মান 10 আর ভর যদি 10 হয় তাহলে ত্বরণ পুরো 20 সেকেন্ডে ত্বরণ হবে এইটা। তাহলে 20 সেকেন্ড পরে বস্তুর বেগ কত হবে, 10 হবে না কিন্তু, এখন যেহেতু বল কাজ করতেছে চেঞ্জ হবে, ইউ প্লাস কত এটি, আদিবেগ 0 না, প্লাস ত্বরণের মান কিন্তু 1 ইন্টু 20 সমান আসবে 20 মিটার পার সেকেন্ড। ওকে, তাইলে 20 সেকেন্ড পরে বস্তুর গতিশক্তি ইকে সমান আমরা কত জানি, হাফ এম বি স্কোয়ার। এম এর মান কত 10 আর এই বেগের মান হবে বিট স্কোয়ার আর কি। ওকে, তাহলে হাফ ইন্টু 10 ইন্টু কত, বিট স্কোয়ার। ওকে, তাহলে এটা আসবে কত, 2000 জুল। তোমরা হিসাব করে দেখবা। তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু আবার একটু বলি বেসিকটা ক্লিয়ার হওয়ার জন্য, যে যদি বলে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বল প্রয়োগ করছো, তাহলে ওই সময়ের জন্য তো ঠিক আছে বেগ টেক সব, যখনই বলবে ওই বলটা সরায় নিছো না, তাহলে ওই যত সময় পর্যন্ত শেষ মুহূর্তে বস্তুর যে বেগ থাকবে ওই বেগে বস্তু কিন্তু সমবেগে যাবে বল অপসারণ করলে। হ্যাঁ, ওকে, চলো পরের অঙ্কে যাই।
আচ্ছা, এখন তোমরা এই 7 নম্বর অঙ্কটা দেখো তো। এখানে বলছে যে ভূমি থেকে 49 মিটার উচ্চতা থেকে 1 কেজি ভরের একটা বস্তু, এই যে বস্তুটাকে আমি নিচে ফালায় দিচ্ছি, পড়ন্ত বস্তু। হ্যাঁ, আমাকে বলছে এই যে এ বিন্দুতে, বি বিন্দুতে এবং সি বিন্দুতে বস্তুর গতিশক্তি এবং বিভব শক্তি বের করতে। অর্থাৎ 49 মিটার উচ্চতা থেকে যদি 1 কেজি ভরের একটা বস্তুকে নিচে ফালাই, ওকে, তাহলে 3টা বিন্দুতে, এ বিন্দুতে, বি বিন্দুতে আর সি বিন্দুতে বস্তুর কী বাইর করতে? গতিশক্তি এবং বিভব শক্তি। তাহলে দেখো তো, এ বিন্দুতে আমি প্রথমে কী বাইর করতেছি? বিভব শক্তি। সূত্র কিন্তু একটাই, বিভব সূত্র কি? ইপি সমান আমরা কি জানি? এম জি এইচ, তাই না? তাহলে এ বিন্দুতে বস্তুর ভর কত? 1 কেজি, এটা তো ঠিকই আছে। জি এর মান আমরা সবাই জানি 9.8। আর এ বিন্দুতে মানে এই এইচটা কি? বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা না? এ বিন্দুতে বস্তু ভূমিতে কি কত উচ্চতায় আছে? 49 না? এই যে 49। হিসাব করে দেখবা যত জুল আসে এ বিন্দুতে হবে ওইটা তার বিভব শক্তি। এখন তোমরাই আমাকে বলো তো, এ বিন্দুতে বস্তুর গতিশক্তি কত? গতিশক্তির সূত্রটা কি? হাফ এম বি স্কোয়ার। তাহলে এ বিন্দুতে চিন্তা করো, পড়ন্ত বস্তু না? পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমি কি বলছিলাম? আদি বেগটা কত থাকবে? 0, তাই না? এ বিন্দুতে বস্তুর বেগ কিন্তু 0, তাই না? তাহলে এ বিন্দুতে বস্তুর গতিশক্তি কত হবে? 0 জুল। ওকে, তাইলে এখানে আরেকটা কনসেপ্ট একটু দিয়ে দিই তোমাদের। এ বিন্দুতে মনে রাখবা, যেখান থেকে ফালাচ্ছ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, হ্যাঁ, যে বিন্দু থেকে তুমি বস্তুটাকে নিচে ফালাচ্ছ ওই বিন্দুতে বস্তুর সমস্ত শক্তি বিভব শক্তি, কোনো গতিশক্তি থাকবে না। কারণ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শুরুর বিন্দুতে বস্তুর বেগ কত থাকে? 0 থাকে। তাইলে এই এ বিন্দুতেই বস্তুর বিভব শক্তি কি হবে? সর্বোচ্চ। তোমাকে যদি বলে একটা পড়ন্ত বস্তু দিয়ে এর সর্বোচ্চ বিভব শক্তি বের করো, মানে এই যে এ বিন্দুতে বিভব শক্তিটা। ওকে, আচ্ছা, এটা গেল একটা। এখন আসো বি বিন্দুতে। বি বিন্দুতেও তোমাকে বিভব শক্তি বলতেছে এম জি এইচ। তাহলে এম এর মান তো 1, জি এর মান 9.8। এইচটা কত? এইচটা আমরা জানি যে বিন্দুতেই বাইর করতে বলুক, বি বিন্দুতে না, ভূমি থেকে তার উচ্চতা কত? এই যে দেখো, এই টোটালটা হইল 49 মিটার। আর এ থেকে বি, বস্তু কিন্তু এ থেকে পরে কোথায় আসছে? বিতে। এটা হলো তার অতিক্রান্ত দূরত্ব 29.4 মিটার। পরন্ত বস্তু না, বস্তুটাকে আমি এ বিন্দু থেকে মুক্তভাবে পড়তে দিছি। সেই যে দেখো 29.4 মিটার পার হয়ে কোথায় আসছে? বি বিন্দুতে। তাহলে বি বিন্দুতে ভূমি থেকে বি বিন্দুর উচ্চতা কত বলো তো? এই 49 থেকে যদি এটা বিয়োগ করো, এই টোটালটা থেকে যদি এটা বিয়োগ করো, তাহলে বস্তু ভূমি থেকে কত উচ্চতায় আছে সেটা তুমি পেয়ে যাবে 19.6 মিটার। তাহলে বিভব শক্তি আর কিচ্ছু বুঝবে না, দেখবে বস্তু ভূমি থেকে কত উচ্চতায় আছে, 19.6 মিটার। হিসাব করে যেটা আসবে এত জুল হবে তোমার আনসার। এখন আসো গতিশক্তি। ইকে সমান কত? হাফ এম বি স্কোয়ার। বি বিন্দুতে, বি বিন্দুতে বেগ কি আমি জানি না। তাহলে বেগ জানা না থাকলে আমি বলছিলাম এটা কি পড়ন্ত বস্তু না? আমরা ডিরেক্ট এইখানেই সূত্র ইউজ করবো। দেখো, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্লাস হবে ইউ স্কোয়ার প্লাস টুয়াইস জি। জি এস বলছিলাম, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি হবে মনে আছে সূত্রটা? এস বলছিলাম। আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এস এবং এইচ দুইটা একই হবে। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু এইচ এবং এস আলাদা। এসটা হবে এইটা, অতিক্রান্ত দূরত্ব। বস্তু এ থেকে কোথায় আসছে? বিতে, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব হবে এইটা, এস। এখানে সূত্র যাতে সাইডে বলে দিবা, যেহেতু আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস কত? টুয়াইস জি এস। এটা একটু বলে দিবা, আর কিচ্ছু লাগবে না। ওকে, তাইলে হাফ এম। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ 0 না? এ বিন্দু থেকে ফালাচ্ছে, আদিবেগ কত? 0, 2gs। এটা যদি কাটাকাটি যায় গুণ করে দেখবা আসবে mgs। এম এর মান 1, জি এর মান 9.8, এস এর মান কিন্তু 29.4। এটা হিসাব করে যত জুল আসবে এটা হবে তোমার গতিশক্তির মান। তাহলে গতিশক্তির ক্ষেত্রে একটা মনে রাখবা, গতিশক্তির ক্ষেত্রে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যখন বিভব শক্তি বের করবে এইচটা হবে ভূমি থেকে কত উচ্চতায় আছে, আর গতিশক্তি হবে বস্তু কত দূর অতিক্রম করে আসছে, এটা হবে গতিশক্তির মান। আমরা ডিরেক্ট এইভাবে সূত্র ব্যবহার করে আনসার বের করে ফেলবো। ওকে, চলো এখন আসো সি বিন্দুতে। এখন আমাকে কোন বিন্দুতে বাইর করতে হবে? সি বিন্দুতে। এখন সি বিন্দু মানে কি? এটা ভূমির একদম ভূমিতেই বলতে পারো, বা ভূপৃষ্ঠে পতিত হওয়ার আগ মুহূর্তে, তাই না? তাহলে বস্তু যদি ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের একদম উপরে লাগোয়া থাকে, তাইলে তার বিভব শক্তি কত হবে? ইপি সমান
mgh সমান আসবে 0 জুল, কারণ এখানে h এর মান 0। বস্তু ভূমি থেকে যদি কোনো উচ্চতায় না থাকে তাহলে তার বিভব শক্তি 0। তারপরে আসো গতিশক্তি সমান আমরা কি জানি, হাফ এম বি স্কোয়ার, যেহেতু পড়ন্ত বস্তু, তাই না? আমার সূত্রটা হবে হাফ এম বি স্কোয়ারের জায়গায় আমরা ইউ স্কোয়ার প্লাস টুয়াইস জি এস হবে কিন্তু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। ওকে, এই যে বলছিলাম হাফ এম আদিবেগ কত 0 2gs, তাহলে আসবে mgs। এম এর মান কত 1, জি এর মান 9.8 আর এস এর মান। সি বিন্দুর ক্ষেত্রে চিন্তা করো, এ বিন্দু থেকে বস্তুর যাত্রা আরম্ভ করছেন, এই পুরা পথ অতিক্রম করে কোথায় আসছে সি বিন্দুতে। সি বিন্দুতে দেখো এই পুরা 49 মিটারটাই হবে এস এর মান। বি বিন্দুতে কি বস্তু এ থেকে বি এরটুকু হবে তার অতিক্রান্ত দূরত্ব, সি বিন্দুতে আসছে মানে এই পুরো অংশটাই হবে তার অতিক্রান্ত দূরত্ব, মানে 49 মিটার। হিসাব করে দেখবা যত জুল আসবে সেটা হবে তোমার আনসার। এখন সি বিন্দুতে দেখো বস্তুর বিভব শক্তি 0, আর বস্তুর সমস্ত শক্তিটাই কি গতিশক্তি না? তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ পয়েন্টে যেটা থাকবে ওইখানে লিখে তার বিভব শক্তিটা সর্বোচ্চ হবে, আর ভূমিতে পতিত হওয়ার আগ মুহূর্তে বা একদম লোয়েস্ট বিন্দুতে তার গতিশক্তিটা সর্বোচ্চ হবে। এই জিনিসটা মনে রাখবা। আর মাঝামাঝি সব জায়গায় দুইটাই থাকবে, গতিশক্তিও থাকবে এবং বিভব শক্তিও থাকবে। ওকে, চলো পরের অঙ্কে যাই। এখন 8 নম্বর অঙ্কটা দেখো তো, 250 গ্রাম বরের একটা বস্তুকে আমি 49 মিটার পার সেকেন্ড বেগে কী করছি, খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি। ওকে, 250 গ্রাম মানে কি? তাইলে গ্রামকে যদি আমি কেজিতে নেই তাহলে আমার কি করতে হবে, 1000 দ্বারা কি করে দিতে হয়, ভাগ করে দিতে হয়। তাহলে ভাগ করে দেখবা 0.25 কেজি হবে বস্তুর ভর। তাইলে 0.25 কেজি বরের একটা বস্তুকে 49 মিটার পার সেকেন্ড আদিবেগে আমি খাড়া উপরে নিক্ষেপ করছি। আমাকে বলছে নিক্ষেপের মুহূর্তে গতিশক্তি আর বিভব শক্তির মান, মানে নিক্ষেপের মুহূর্তে মানে এই জায়গায় এক শুরুতে, একদম শুরুতে, শুরুর পয়েন্টে। ওকে, বা এই যে এ পয়েন্টে এক। তাইলে বিভব শক্তি কত হবে বলো তো, mgh সমান আসবে 0 জুল, কারণ ওই যে আগের মতোই বস্তু ভূমিতেই আছে, নিক্ষেপের মুহূর্তে নিক্ষেপ করতেছ শুরুতে, একদম শুরুতে বস্তু কোথায় থাকবে, তার উচ্চতা নাই 0, h0 মানে বস্তুর বিভব শক্তি কত হবে 0 জুল। তাহলে গতিশক্তি কত হবে, ইকে সমান হাফ এম বি স্কোয়ার। এখানে হাফ এম এর মান দেয়া আছে না 0.25, আর বেগের মানটা কত দেখো তো, শুরুতে তার বেগ কত 49 না, মানে 49 স্কোয়ার। নিক্ষেপের মুহূর্তে নিক্ষিপ্ত বস্তুর যে শুরুর যে বেগটা থাকবে এটাই হবে তার বেগ। এখানে তোমরা হিসাব করে দেখবা যত ঝুল আসবে এটা হবে তোমার আনসার। এখন আসো পরের অঙ্কটা কি বলছে, নিক্ষেপের 2 সেকেন্ড পরে আমি ধরলাম যে নিক্ষেপ এ বিন্দু থেকে নিক্ষেপ হয়েছে, নিক্ষেপ হয়ে বস্তু 2 সেকেন্ড পরে কোথায় আসছে, বি বিন্দুতে। তাহলে বি বিন্দুতে বস্তুর বিভব শক্তি আর গতিশক্তি বের করতে বলছে। তাইলে 2 সেকেন্ড পরে, তাই না, 2 সেকেন্ড পরে বিভব শক্তি কত হবে, mgh। এখন আমরা তো এইচ এর মানটা জানি না, আগে তো একটা ব্যাপার ছিল এইচ এর মানটা জানতাম, এখন কিন্তু এইচ এর মানটা জানি না। তা আমি বলছিলাম কিন্তু প্রথমেই যদি এইচ বা এস জানা না থাকে তাহলে কিন্তু আমার ওই সূত্র দ্বারা বের করে নিতে, এই যে এইচ ইকুয়াল টু কত ইউটি, যেহেতু নিক্ষিপ্ত জি মাইনাস না, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার হবে। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু সূত্র এইটা, হ্যাঁ, পড়ন্ত বস্তু হলে প্লাস হইতো, কারণ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে জি প্লাস। ওকে, তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এখান থেকে কি এইচ এর মান তোমরা বের করে ফেলতে পারবা না? দেখো তো আদিবেগ দেয়া আছে কত 49 ইন্টু টি এর মান 2 না, মাইনাস হাফ জি এর মান কত 9.8 আর এই যে ইন্টু 2 স্কোয়ার। ওকে, তাহলে এটা হিসাব করে দেখবা এটা আসবে 78.4 মিটার, অর্থাৎ 2 সেকেন্ড পরে বস্তু এত মিটার উচ্চতায় থাকবে। তাহলে যদি সময় দেয়া থাকে আর তোমার উচ্চতাটা জানা লাগে তোমরা এই সূত্রটা ডিরেক্ট করবে, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে দেখো তো এখান থেকে আমি বের করে ফেলি, এম এর মান কত 0.25, জি এর মান 9.8, এইচ এর মান তো আমি বাইরে করলাম 78.4। হিসাব করে দেখবা যত জুল আসে এটা হবে তোমার আনসার, মানে বিভব শক্তির মান। আবার গতিশক্তি সমান কি জানি, হাফ এম বি স্কোয়ার, তাই না? যেহেতু এইচ তো আমি বের করে ফেলছি, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বলছি কি এইচ আর এস একই জিনিসই, তাই না, হাফ এম
বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস জি এইচ, মাইনাস হবে নিক্ষিপ্ত বস্তু। হ্যাঁ, ওকে। এখন তো তোমরা জানোই হাফ, এম এর মান কত 0.25, ওকে। ইউ এর মান কত 49 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8, এইচ এর মান কত পাচ্ছি 78.4। সবগুলো মানই জানো, হিসাব করে দেখবা যত ঝুল আসে এইটা হবে তোমার আনসার, ওকে। এখন আসো এটা সর্বোচ্চ উচ্চতায় বলছে। এই যে বস্তুটাকে তুমি নিক্ষেপ করছো না, প্রথমে বাইর করছি শুরুতে এই বিন্দুতে, তারপরে বাইর করছি 2 সেকেন্ড পরে। এখন আমাকে বলছে সর্বোচ্চ উচ্চতায়। তা আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি জানি, একটা বস্তু কিন্তু কি হয়, যদি ইউ আদিবেগে উপরের দিকে ছুঁড়ে মারো, বস্তু কিন্তু উপরে উঠতে থাকবে, একটা পর্যায়ে বস্তুর বেগ কমতে কমতে একটা পয়েন্টে এসে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর শেষ বেগ কি হয়ে যায়, 0। এই সর্বোচ্চ উচ্চতাটা আমরা ডিরেক্ট বের করে ফেলতে পারি। এই সূত্র মনে রাখলেই হবে, এইচ ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার বাই টুয়াইস জি দ্বারা। অর্থাৎ ইউ স্কোয়ার বাই টুয়াইস জি দ্বারা যে কোনো নিক্ষিপ্ত বস্তু কতটুক সর্বোচ্চ উচ্চতায় উঠবে সেটা আমরা বের করে ফেলতে পারি। তাহলে এই ক্ষেত্রে দেখো শুধু আদিবেগটা জানা থাকলেই হলো। এক্ষেত্রে বস্তুর আদিবেগ কত 49, এই মানটা বসায় দিচ্ছি 49 স্কোয়ার বাই 2 ইন্টু 9.8, এটা হিসাব করে দেখবে 122.5 মিটার আসবে। অর্থাৎ বস্তুটা 122.5 মিটার উচ্চতায় উঠে আবার নিচের দিকে পড়া শুরু করবে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় আমাকে কি বলছে, ইপি। ইপি এর মান আমরা সমান কি জানি, এম জি এইচ। এম এর মান 0.25, জি এর মান 9.8, এইচ এর মান তো আমি বাইর করলাম সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে 122.5, ওকে। হিসাব করে দেখবা যত ঝুল আসে এটা হবে তোমার আনসার। আর গতিশক্তির ক্ষেত্রে ই কে সমান কত, হাফ এম বি স্কোয়ার। এখানে আবার এই পাকনামি কইরো না, এটা কইরো না, কিন্তু সর্বোচ্চ উচ্চতায় বস্তুর শেষ বেগ কত, 0। আর সর্বোচ্চ উচ্চতায় ওই মুহূর্তে বস্তুর বেগ কত, 0 না? তাহলে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর গতিশক্তিও কত হবে, 0 জুল, কারণ এখানে বেগ 0। 0 বসায় দিলেই দেখবা গতিশক্তির মানও 0 আসবে। এই অনেকে পাকনামি করে কি এই ক্যালকুলেশন করে ফেলে, এই ক্যালকুলেশন কিন্তু ভুলেও করবে না, কারণ সর্বোচ্চ উচ্চতায় বস্তুর গতিশক্তি 0। এটা অনেকটাই পড়ন্ত বস্তুর মতো, যে বিন্দু থেকে তুমি বস্তুটাকে নিচে ফালাবা এখানে বস্তুর গতিশক্তি 0 থাকে না, এখানেও তাই, ওকে। তাহলে নিক্ষেপের মুহূর্তেও পারলাম, সর্বোচ্চ উচ্চতায়ও পারলাম, নিক্ষেপের 2 সেকেন্ড পরেও আমি এখন গতিশক্তি, বিভব শক্তি, এই জিনিসগুলো খুব ইজিলি বের করে ফেলতে পারবো, ওকে। চলো পরের অঙ্কে যাই। এখন 9 নম্বর দেখো, 9 নম্বর কি বলছে, একটা বস্তুকে ভূমি হতে 40 মিটার উঁচু স্থান হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি আর গতিশক্তির 1/3 হবে। অর্থাৎ আমি যদি এখানে একটা চিত্রের মাধ্যমে আঁকি, এই যে এইরকম, এই যে এটা হলো 40 মিটার। চিত্র তোমার পরীক্ষায় লাগবে না, তোমাকে বোঝানোর জন্য আঁকতেছি। হ্যাঁ, ভূমি থেকে 40 মিটার উচ্চতা থেকে এইখান থেকে আমি একটা বস্তুকে কি করছি, নিচে মুক্তভাবে পড়তে দিছি। আমাকে বলছে কোন জায়গাটায় বস্তুর বিভব শক্তি আর গতিশক্তি সমান হবে। আমি ধরে নিলাম ভূমি থেকে সমান না, সরি, বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। আমি ধরে নিলাম ভূমি থেকে কত উচ্চতায়, x উচ্চতায়, মানে এই পয়েন্টটায় বস্তুর বিভব শক্তি আর গতিশক্তির 1/3 হবে। তাহলে ভূমি থেকে যদি এইটার উচ্চতা x হয়, এই অংশটুকু কত হবে বলো তো, টোটালটা তো 40, এটা যদি x হয় এটা হবে 40 মাইনাস x, ওকে। তাহলে আমি ধরে নিলাম এই পড়ন্ত বস্তুটা 40 মাইনাস x দূরত্ব অতিক্রম করে এই বিন্দুতে আসবে। এই বিন্দুতে বস্তুর বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে, ওকে। তাইলে আমার এখানে বলছে কি, বিভব শক্তি গতিশক্তির 1/3, তাই না? তাহলে আমরা প্রশ্ন মতে কি দিয়ে আছে, বলবা যে ধরি বস্তুরা ভূমি থেকে x উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির কত হবে, 1/3 হবে। এটা বলবা, ধরি x উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। তাহলে বিভব শক্তি ইপি সমান হবে 1/3 অফ ইকে। বলছে কি, বিভব শক্তি গতিশক্তির 1/3, বিভব শক্তি গতিশক্তির 1/3, এভাবে মিলায় লিখবা, তাহলে আর ভুল করবা না। তাইলে আমরা কি লিখতে পারি, ক্রস গুণন করে দিলে 3EP সমান ইকে। 3 ইপি এর মানটা কত আমরা জানি, mg, ওকে। ভূমি থেকে কত উচ্চতায় আছে বস্তু, x না? তাহলে এটা হবে x। এটা অনেকে h ধরেও করতে পারো, আচ্ছা h ধরেই করি, তাহলে তোমার জন্য সুবিধা হবে, ওকে। তাইলে বিভব শক্তি কত হবে, mgh। বস্তু ভূমি থেকে কত উচ্চতায় আছে, h উচ্চতায় আছে, 3 × mgh। ইকের মান কত জানি আমরা, হাফ এম বি স্কোয়ার,
এটা অবশ্যই বুঝতে পারছো। এখন দেখো এই এম আর এই এম কি যায়, উভয় সাইড থেকে কাটা চলে যায় না? তাহলে এখানে থাকবে 3GH সমান থাকবে কত, হাফ বি স্কোয়ার। ওকে, এই বি স্কোয়ারের মানটা আবার আমরা কীভাবে বের করতে পারি? বি স্কোয়ার ইকুয়াল টু আমরা কত জানি? এটা কি পড়ন্ত বস্তু না? পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্লাস হবে, ইউ স্কোয়ার প্লাস 2IG। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এইচ আর এস কিন্তু আলাদা, এটা হবে এস, মনে রাখবা, বারবার বলতেছি তোমাদের। হ্যাঁ, তাইলে বি স্কোয়ারের জায়গায় আমরা কত লিখতে পারি? ইউ স্কোয়ার প্লাস 2IGS লিখবা, যেহেতু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2IGS। এই সাইড নোট দিয়ে দিবা সাইডে, 100% অঙ্ক হবে, এটা নিয়ে কনফিউশন করার কোনো দরকার নাই। তাইলে এখন দেখো তো, পড়ন্ত বস্তুর আদিবেগ কত? 0, এটা সবসময় কনফার্ম মনে রাখবা। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি কত লিখতে পারি? 3GH সমান সমান হাফ। এটা তো 0, তাই না? এটার মান কত? 0 না? তাহলে থাকবে হাফ আর 2 কাটা যাবে, তাহলে শুধু থাকবে কত? GS। একটুক বুঝছি আমরা। এখন এই এস এর মানটা বসায় দিচ্ছি। এস এর মান কত? অতিক্রান্ত দূরত্ব না? বস্তু যদি এই উচ্চতায় থাকে তাহলে এখান থেকে বস্তু কতটুক দূরত্ব অতিক্রম করবে? 40 মাইনাস এস। তার আগে দেখো আরেকটা কাজ করতে পারি, এই এইচ আর এই এইচ আমরা কি করতে পারি? বাদ দিয়ে দিতে পারি। এবার কাটাকাটি করবা না কিন্তু পরীক্ষায়, আমি তোমাকে বোঝানোর জন্য কাটতেছি। বাদ দিয়ে দিতে পারি, তাই না? উভয় সাইডে জি দ্বারা ভাগ করে। তাহলে 3H ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? এস। আবার এস এর মান কত? 40 মাইনাস এইচ। একটু বুঝছি আমরা। এই এইচটা এই পাশে আসলে যোগ হয়ে যাবে না? দেখো তো, 3H প্লাস এইচ ইকুয়াল টু 40। তাহলে 3H আর একটা এইচে কয়টা হয়? 4টা H ইকুয়াল টু যদি 40 হয়, অতএব H ইকুয়াল টু দেখবা হিসাব করে 4 দ্বারা ভাগ করলে 10 মিটার। তাহলে 10 মিটার উচ্চতায় বস্তুর বিভব শক্তি গতিশক্তির কি হবে? 1/3 হবে। এই অঙ্কগুলা কিন্তু এইবারও 2-3টা বোর্ডে আসছে, খুবই ইম্পর্টেন্ট। একদম ডিরেক্ট অঙ্ক আসে না, এরকমই আসে। কোথায় বিভব শক্তি গতিশক্তির 1/3, দ্বিগুণ, সমান, এগুলো আসে। তাহলে বিভব শক্তি গতিশক্তির 1/3। তারপরে আমরা কি বিভব শক্তির মানটা বসাই দিচ্ছি? mgh হাফ এম বি স্কোয়ার। mm কাটা দেওয়ার পরে আমি বি স্কোয়ারের মানটা বসাইছি, পরন্ত বস্তু হয়েছে প্লাস বসাইছি। ওকে, তারপরে পরন্ত বস্তুর ক্ষেত্রে মনে রাখবা, এই যে বি স্কোয়ারের সূত্র যেটা ইউজ করবো, এটা হবে অতিক্রান্ত দূরত্ব, মানে এসটা হবে এটুক, আর এটা হবে এইচ, মানে বিভব শক্তি বের করার সময়। ওকে, তাহলে আসো পরের অঙ্কে যাই। 36 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল গাড়ির গতিবেগ কি পরিমাণ বাড়ালে এটি দ্বিগুণ গতিশক্তি সম্পন্ন হবে? তাহলে শুরুতে তার বেগ কত আছে? এটা না, 36 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হইলে কি করতে হবে? 5/18 দ্বারা গুণ করে দিলেই মিটার পার সেকেন্ডে চলে যাবে। তাহলে এটা আসবে 10 মিটার পার সেকেন্ড। তাইলে শুরুতে বস্তুর বেগ কত ছিল? 10 মিটার পার সেকেন্ড। আমি ধরে নিচ্ছি শুরুতে তার গতিশক্তি EK1 হবে হাফ এম বি স্কোয়ার, এই বেগ দিয়ে যেটা পাবো। হ্যাঁ, এখন আমাকে বলছে এই বেগের মান কি পরিমাণ বাড়ালে এর গতিশক্তি কি হবে? দ্বিগুণ হবে। এই যে দ্বিগুণ গতিশক্তি সম্পন্ন হবে। আমি ধরে নিলাম যে এই বেগের মানটা যদি আমি B1 করি, বি থেকে বাড়ায় B1 করি, তার গতিশক্তি দ্বিগুণ হয়ে যাবে। এই ক্ষেত্রে গতিশক্তিটা কত হবে বলো তো? EK2 কত হবে? হাফ এম B1 স্কোয়ার, তাই না? B1 স্কোয়ার ঠিকই আছে, কিন্তু এমটা কিন্তু একই বস্তুর না? গতিশীল গাড়ির গতিবেগ কি পরিমাণ বৃদ্ধি করলে, মানে একই গাড়ি, তাইলে শুরুতেও তার যে ভর থাকবে, সেকেন্ড ক্ষেত্রেও তার ভর একই থাকবে। আর কিচ্ছু করি নাই, শুরুর বেগ তো দেয়া আছে। আমাকে বলছে এই বেগে আমি যে গতিশক্তিটা পাবো, তার বেগ কি পরিমাণ বাড়াইলে এর গতিশক্তি দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এখানে কি বলছে দেখো তো, এই সেকেন্ড গতিশক্তিটা বেগ বাড়ানোর পরে যেটা পাইছি, এটা কি আগের গতিশক্তির দ্বিগুণ? অর্থাৎ এইটাকে যদি আমি 2 দ্বারা গুণ করে দিই তাহলে এইটা পাবো, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? EK2 সমান 2 ইন্টু কত? EK1। তাহলে EK2 এর মানটা আমরা জানি কত? হাফ এম B1 স্কোয়ার, আর এটার মান জানি 2 ইন্টু হাফ এম বি স্কোয়ার। এটা কাটা, আবার উভয় সাইডে দেখো mm বাদ চলে দেয়, উভয় পক্ষে m দ্বারা ভাগ করে। তাহলে এখানে থাকবে হাফ B1 স্কোয়ার সমান বি স্কোয়ার, তাই না? আমরা লিখতে পারি হাফ B1 স্কোয়ার সমান কত? বি স্কোয়ার। বা আমরা কি লিখতে পারি? ওই 2টা ওই সাইডে গেলে B1 স্কোয়ার সমান বি স্কোয়ার ইন্টু 2। ওকে, অতএব B1 সমান হবে √ওভার বি স্কোয়ার ইন্টু 2। এই বি এর মান কিন্তু জানি 10 না, মানে 10 স্কোয়ার ইন্টু 2।
10 স্কোয়ার ইন্টু কত 2 রুট ওভার। এটা যদি তোমরা এখন হিসাব করো রুট ওভার 10 স্কোয়ার ইন্টু 2 মানে রুট ওভার 200। এই b1 এর মান তোমরা পাবা ক্যালকুলেটর দিয়ে করে দেখবা 14.1 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 10 থেকে একটা বস্তুর বেগ বাড়ায় যদি এত করো তাহলে তার গতিশক্তি দ্বিগুণ হবে। তাহলে বলছে এখানে প্রশ্নটা বুঝো গাড়ির গতিবেগ কি পরিমাণ বৃদ্ধি করলে, তাই না? তাহলে গাড়ির গতিবেগ কি পরিমাণ বাড়াইতে হবে, b1 মাইনাস বি মানে 14.1 থেকে 10 বিয়োগ করো 4.1 মিটার পার সেকেন্ড বাড়াইতে হবে। এইটা হবে তোমার আনসার। এটা বলবা না, বলে নাই যে কোথায় গেলে গতিশক্তি দ্বিগুণ হবে, বলছে গাড়ির গতিবেগ কি পরিমাণ বৃদ্ধি করলে। তাহলে চিন্তা করো আগে ছিল 10, এখন দেখছি 14.1 হইলে আমার গতিশক্তি দ্বিগুণ হচ্ছে, তাহলে কি পরিমাণ বাড়াইতে হবে, 14 থেকে তুমি আগেরটা বাদ দিয়ে দাও। ওকে, চলো পরে অঙ্কে যাই। এখন তোমরা এই অঙ্কটা দেখো তো, একটা রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটা তক্তা ভেদ করতে পারে, ওইরূপ 16টি তক্তা ভেদ করতে হলে এর বেগ কত গুণ করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম রাইফেলের গুলির ভর ধরে নিচ্ছি শুরুতে এম আর বেগ ধরে নিচ্ছি বি, তাই না? তাইলে তার গতিশক্তি কত হবে বলো তো, হাফ এম বি স্কোয়ার। তাহলে এখন চিন্তা করো শুরুতে একটা রাইফেলের গুলির ভর ছিল এম, বেগ ছিল বি, তাহলে তার গতিশক্তি হবে হাফ এম বি স্কোয়ার। তাহলে এই গতিশক্তি সম্পন্ন গুলি একটা তক্তা ভেদ করতে পারে, তাই না? তাই তো বলতেছি আমি, অঙ্কেও তাই বলছে একটা রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটা তক্তা ভেদ করতে পারে। ওকে, এরূপ 16টি তক্তা ভেদ করতে হলে এর বেগ কত গুণ করতে হবে। তাহলে একটা তক্তা ভেদ করতে হলে তার গতিশক্তি পাইলাম এটা, তাই না? অতএব 16টি তক্তা ভেদ করতে হইলে বস্তুর গতিশক্তি কত লাগবে, এইটার গতিশক্তির 16 গুণ লাগবে না? ওকে, এই 16টাকে যদি আমি এইটার ভিতরে নিয়ে যাই, দেখো তো হাফ এম 4b হোল স্কোয়ার। আমরা কি জানি ম্যাথে তো আমরা সবাই খুবই দক্ষ, এবি হোল স্কোয়ার সমান কি, দুইটা স্কোয়ার থাকলে প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা স্কোয়ার হিসাবে লিখতে পারি, স্কোয়ার বি স্কোয়ার। এখানেও সেম, এই 4b হোল স্কোয়ার মানে কি, আলাদা আলাদা করো 4 স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। এই 16টাকে আমি আসলে ব্র্যাকেটের ভিতরে নিয়ে গেছি, কমও করি নাই কোনো জিনিস, বেশিও করি নাই। ওকে, তাহলে চিন্তা করো আগে তার বেগ ছিল শুধু ভি, এখন তার বেগ কত করে ফেলছি 4b, অর্থাৎ সেম কনফিগারেশন না, দেখো তো আগেও হাফ এম বি স্কোয়ার, এটাও হাফ এম, এই বি এর ভিতরে 16কে নেয় 4b হোল স্কোয়ার হয়ে গেছে। অর্থাৎ এইটার সাথে তুলনা করে দেখো তো এটার বেগ যদি বি হয় এটার বেগ কত 4b না? অর্থাৎ বেগ তোমাকে কত গুণ করতে হবে, অতএব বেগ কত গুণ বাড়াইতে হবে, 4 গুণ বাড়াতে হবে। আগেরটা ছিল বি, এখনটা হয়েছে 4b, তাহলে বেগ কত গুণ করতে হবে, 4 গুণ। বুঝতে পারছো? এইটা আর বিয়োগ করো না কিন্তু, 4b থেকে 1b, তোমাকে বলছে যে কতটুক বাড়াইতে হবে এটা বলা নেই, কত গুণ, এটা করে ফেলবা, আশা করি এটা পারবা। এখন আসো 12 নম্বর, একটা বস্তুর বেগ দ্বিগুণ হলে তার গতিশক্তি প্রাথমিক গতিশক্তির কিরূপ হবে বের করো। তো সিমিলারলি বস্তুর শুরুতে ভর ধরে নিলাম এম, বেগ ধরে নিলাম বি, তাহলে শুরুতে তার গতিশক্তি কত হবে, হাফ এম বি স্কোয়ার। এখন আমাকে বলছে বেগ কয় গুণ করতে হবে, দ্বিগুণ, তাহলে বি1 এর মান ধরে নিলাম টুয়াইস বি। আমাকে বলছে গতিশক্তির কিরূপ হবে তা বের করতে এক, হ্যাঁ, প্রাথমিক গতিশক্তি। তাহলে এই ক্ষেত্রে গতিশক্তি কত হবে, ইকে ওয়ানটা, যেহেতু ইকে একটা ধরছি এখানে ইকে ওয়ান ধরে নিলাম আরেকটা, বা ইকে প্রাইমও ধরতে পারো তোমাদের ইচ্ছা। হাফ এম, এই বি এর মানটা কত হবে এই ক্ষেত্রে, টুয়াইস বি হোল স্কোয়ার। আমাকে তাই বলছে না শুরুতে এইটা, আর আমাকে বলছে এই বেগের মানটা টুয়াইস বি, মানে দ্বিগুণ করে দিছি, তাহলে হাফ এম বি স্কোয়ার মানে বেগের জায়গায় টুয়াইস বি বসবে। এটাকে যদি আমি ভাঙ্গাই, হাফ এম, এই আমরা জানি কি একটু আগেই বলছি এ বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, তাহলে এটা কত হবে 2 স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানে 4 ইন্টু বি স্কোয়ার। এই 4টাকে আমি সামনে নিয়ে আসি, দেখো তো এটা কি শুরুর গতিশক্তি না, তাই না? তাহলে আমরা কত লিখতে পারি, 4 ইন্টু কত, প্রাথমিক গতিশক্তি। তাইলে যদি তুমি কোনো বস্তুর বেগ দ্বিগুণ করো তাইলে তার গতিশক্তি কয় গুণ বাড়বে, 4 গুণ, বা প্রাথমিক গতিশক্তির কয় গুণ হবে, 4 গুণ হবে। এই জিনিসগুলো একটু, এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো, এগুলো কিন্তু মাঝে মধ্যে চলে আসে। এখন তোমরা এই 13 নম্বর অঙ্কটা দেখো তো,
এখানে কিন্তু দুইটা জিনিস একসাথে দেয়া আছে, খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। হ্যাঁ, বিভব শক্তি এবং গতিশক্তির ডাটা আলাদা আলাদা দেয়া আছে। দেখো, একজন শ্রমিক 15 কেজি বরের বস্তা নিয়ে 2 মিনিটে 30 মিটার উঁচু ভবনের ছাদে উঠল। অন্যদিকে একজন দৌড়বিদ 8 মিটার পার সেকেন্ড সমবেগে 5 মিনিট দৌড়ালো। উভয়েরই ভর দেয়া আছে কত? 50। অর্থাৎ শ্রমিকের ভরও 50 কেজি, দৌড়বিদের ভরও 50 কেজি। বলছে দৌড়বিদের গতিশক্তি এবং ছাদে ওঠার পর শ্রমিকের বিভব শক্তি বের করতে। তাহলে দৌড়বিদের গতিশক্তি চিন্তা করো, ইকে সমান আমরা কি জানি? হাফ এম বি স্কোয়ার। এটা দৌড়বিদ, হ্যাঁ, হাফ এম বি স্কোয়ার। তাইলে হাফ এমটা মানে কি? যেহেতু দৌড়বিদের গতিশক্তি, দৌড়বিদের ভর, দৌড়বিদের ভর মানে উভয়ের ভরই 50, তার মানে দৌড়বিদের ভরও 50। আর এখানে ব্যাগটা চিন্তা করো, দৌড়বিদ কিন্তু 8 মিটার পার সেকেন্ড সমবেগে 5 মিনিট দৌড়াইছে। তো সমবেগে দৌড়ানো মানে কি? এই 5 মিনিটের প্রতিটা মুহূর্তে বস্তুর বেগ ছিল 8 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে বেগের আলাদা করে হিসাব করতে হবে না যে 5 মিনিট পরে কত, 1 মিনিট পরে কত। আসলে 5 মিনিট পরে বস্তু বা যে কোনো সময় বস্তুর বেগ এখানে 8ই আছে। ওকে, তাহলে তোমরা যদি হিসাব করো, ক্যালকুলেশন করো, তাহলে এটা পাবা 1600 জুল। ওকে, তাহলে আমি দৌড়বিদের গতিশক্তি পেয়ে গেলাম। একটা জিনিস মনে রাখবা, সমবেগে যদি যায় তাহলে 5 মিনিট, 10 মিনিট, 50 সেকেন্ড, 100 সেকেন্ড কোনো ব্যাপার না, বেগের মান একই থাকবে। সমবেগ মানে তো ওইটাই, তাই না? তারপরে আসো শ্রমিকের ক্ষেত্রে। শ্রমিকের কি বাইর করতে বলছে? বিভব শক্তি। তাহলে বিভব শক্তি আমরা কি জানি? mgh। তাহলে একজন শ্রমিক বলছে 15 কেজি ভরের বস্তা নিয়ে 2 মিনিটে 30 মিটার উঁচু ছাদে উঠল। কতটুকু উচ্চতার ছাদে উঠছে? 30 মিটার না? তাহলে এখানে জি এর মান আমরা সবাই জানি 9.8, আর সে কত উচ্চতায় উঠছে? 30 মিটার, মানে এইচ এর মান হইল 30। এখন তুমি আমাকে বলো শ্রমিকের ভর কত? 50, তাই না? তাহলে এখানে কি 50 বসায় দিবা? অনেকে ভুল করে কিন্তু এটা। আসলে সে কিন্তু শুধু 50 কেজি ভর নিয়ে ছাদে উঠে নাই। এখানে চিন্তা করো, শ্রমিকের ভর 50 কেজি আর তার মাথার মধ্যে বোঝা আছে কত? 15 কেজি, তাই না? তাহলে বস্তুর মোট ভর এখানে কত হবে? 50 + 15 সমান 65 কেজি। খুবই ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা মনে রাখবা। কেউ যদি ছাদে উঠে, তার কাঁধে অন্য কিছু বোঝা থাকে, ওকে, বা একটা গাড়ি চলতেছে, বললো গাড়ির ভর 20 কেজি, বাট গাড়িতে মালামাল আছে আরও 20 কেজি, তাহলে তুমি বিভব শক্তি বা অন্য কিছু বের করার সময় মোট ভরটা কাউন্ট করতে হয়। ওকে, তাহলে একজন শ্রমিক বলছে 15 কেজি ভরের বস্তা নিয়ে, তাহলে সে মোট কত ভর নিয়ে উপরে উঠতেছে? তার ওজন হইলো ভর হইলো 50 কেজি আর বস্তার ভর হইলো 15 কেজি। তাহলে এখানে বসাবো কিন্তু 65 কেজি। হিসাব করে দেখবা এটা আসবে 19,110 জুল। ওকে, তো এই জিনিসটা মনে থাকবে তো, এম এর মানটা। যদি ডিরেক্ট ভর দেয়া থাকে, অন্য কিছু দেয়া না থাকে, তাহলে তো ভরই। তার মাথার মধ্যে, কাঁধের মধ্যে, হাতের মধ্যে যদি বোঝা থাকে, সেটা কিন্তু যোগ করে ফেলতে হবে। হ্যাঁ, আর সমবেগের ক্ষেত্রে কিন্তু যদি সমবেগ দেয়া থাকে তাহলে মুশকিল আসান, ভি এর মান একই থাকবে, গতিশক্তি ডিরেক্ট বের করে ফেলবা। ওকে, চলো পরে অঙ্কে যাই। 14 নম্বর অঙ্কটা দেখো তো, এখানে কি বলছে? 4 কেজি ভরের বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। অর্থাৎ এই যে 4 কেজি ভরের একটা বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে কি করা হলো? নিক্ষেপ করা হলো। আমাকে বলছে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। আমি ধরে নিলাম কত উচ্চতায় বলো তো? এইচ উচ্চতায় বস্তুর বিভব শক্তি গতিশক্তির কি হবে? দ্বিগুণ। তাহলে বিভব শক্তি কি বলো তো? ইপি। আর গতিশক্তি কত? ইকে না? বিভব শক্তি গতিশক্তির কি দ্বিগুণ না? বিভব শক্তি গতিশক্তির কয় গুণ? দ্বিগুণ। তাহলে বিভব শক্তি কি হবে? mgh। যেহেতু এইচ উচ্চতায়, আমি ধরে নিছি কি এইচ উচ্চতায় বলে দিবা, মনে করি এইচ উচ্চতায় বস্তুটার বিভব শক্তি গতিশক্তির কি হবে? দ্বিগুণ। তাহলে এইচ উচ্চতায় বিভব শক্তি কত? mgh। ডিরেক্ট বসাবো এখানে প্রশ্ন মতে ইপি সমান 2ek, তারপরে ইপি সমান কত? mgh। আর 2 ইকের সূত্রটা কি জানি? হাফ এম বি স্কোয়ার। তাহলে চিন্তা করো, উভয় সাইড থেকে তুমি চাইলে এখন কি করে ফেলতে পারো? এম দ্বারা ভাগ করলে এইটা তো কাটাই যায়, আর এম দ্বারা ভাগ করলে কিন্তু এইটা কাটা যায়। তাহলে কত থাকবে? জিএইচ ইকুয়াল টু কত? বি স্কোয়ার। এই বি স্কোয়ার এটা কি নিক্ষিপ্ত বস্তু না? বি স্কোয়ার পরন্ত বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি? ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস জিএইচ। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এইচ আর এইচ সমান কিন্তু, হ্যাঁ, পরন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু আলাদা। ওকে, তাইলে
এই জিএইচ সমান হবে, এইটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে না, দেখো তো এই 2gh জিএইচ প্লাস 2gh সমান সমান কত ইউ স্কয়ার। তাইলে একটা জিএইচ আর দুইটা জিএইচ কত হবে 3টা জিএইচ সমান সমান আসবে ইউ স্কয়ার। তাহলে আমার তো এইচ এর মান বের করব, এইচ সমান কত আসবে ইউ স্কয়ার বাই থ্রাইস জি। ওকে, তাইলে ইউ এর মান তো জানি দেয়া আছে 40 স্কয়ার আদিবেগ বাই কত 3 ইন্টু 9.8, এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখবা 54.42 মিটার আসবে। অর্থাৎ এত মিটার উচ্চতায় গেলে বস্তুর বিভব শক্তি গতিশক্তির কয় গুণ হবে, দ্বিগুণ হবে।